ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক আবহাওয়াবিদ যুক্ত হয়েছেন আমাদের সাথে। ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক, শুভ সকাল এবং অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। আলোচনাটি আসলে খুব একটা যে ভালো সেটি আসলে বলবার সুযোগ নেই, কারণ ঘূর্ণিঝড় আসছে। সেই ঘূর্ণিঝড়ে অনেক মানুষ এখন আতঙ্কে আছেন এবং উপকূলের মানুষগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে যাবেন। একটু যদি আপনার কাছ থেকে একটু জানি যে সর্বশেষ আবহাওয়ার তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়টি কটা নাগাদ বাংলাদেশে উপকূলে আঘাত হানতে পারে এবং তার আগের প্রভাব, তার গতিবেগ এবং জলোচ্ছ্বাসের কথা বারবার বলা হচ্ছিল যে 5 ফুটের মতো হতে পারে। সেই বিষয়ের পাশাপাশি আমরা একটু জানতেই চাই যে এই যে 7 নম্বর সতর্ক সংকেত এখন পর্যন্ত দেওয়া হয়েছে, এটি পরিবর্তিত হয়ে যেতে পারে কিনা যে কোনো সময়। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা আলোচনা করেছেন যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় রয়েছে এবং তার শক্তিমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আমরা পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছি, পাশাপাশি কক্সবাজার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছি। আমরা এখন কাজ করছি, কারণ তীব্রতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং একটু পরেই আমরা আরেকটি স্পেশাল বুলেটিন দিতে যাচ্ছি। সেখানে এই ঘূর্ণিঝড়টি আরো শক্তিমাত্রা অর্জন করে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং সে আলোকে আমরা কাজ করে যাচ্ছি। এবং এই যে মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে যে 7 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতেছি, এর গতি প্রকৃতি, শক্তিমাত্রা এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলি পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে যে এটি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং বিপদ সংকেত আরো বৃদ্ধি পেতে পারে। এখন পর্যন্ত যে কন্ডিশন আমাদের অবজারভেশন এবং গাণিতিক মডেলের আউটপুট, তাকে দেখা যাচ্ছে যে সাগর আইল্যান্ড এবং খেপুপাড়ার মধ্যবর্তী যে কোনো জায়গা দিয়ে আজকে উপকূল অতিক্রম করবে সন্ধ্যা রাত নাগাদ। তবে আপনারা জানেন যে বে অফ বেঙ্গলে যখন এই ঘূর্ণিঝড় থাকে ক্ষণে ক্ষণে তার শক্তিমাত্রা পরিবর্তন করে, তার বডিলি মুভমেন্ট কম বেশি হয় এবং সেই কারণে যখন উপকূল অতিক্রম করবে তার সময় তার র্যাপিড ইন্টেন্সিফিকেশন অথবা স্লো ইন্টেন্সিফিকেশনের উপর নির্ভরশীল হয়। যদি তার বডিলি মুভমেন্ট কমে যায় তখন মধ্যরাত পর্যন্ত লেগে যেতে পারে উপকূল অতিক্রম করতে। তবে যদি একটু পরেই যদি তার র্যাপিড ইন্টেন্সিফিকেশন অর্থাৎ দ্রুত বডিলি মুভমেন্ট শুরু হয়, তখন সে সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ এই সময়ের মধ্যে উপকূল অতিক্রম করবে। তবে আপনারা জানেন যে একটা ঘূর্ণিঝড় সবচেয়ে প্রথম আঘাত আসবে, মানে আপনাদের হিসেবে আসলে কি বলছে? দেখুন, একটা ঘূর্ণিঝড় যখন উপকূলের দিকে অগ্রসর হয় তখন তার অগ্রভাগের তাণ্ডবতা কিন্তু আগে থেকে শুরু হয়। ইতিমধ্যে এই ঘূর্ণিঝড়ের পেরিফেরাল ইফেক্টের সামনে কিছু বজ্রমেঘ তৈরি হয়েছে, ফলে খুলনা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পাথরঘাটা, কুয়াকাটা এইসব অঞ্চলে কিন্তু এখন অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হচ্ছে। যতই সময় এগিয়ে যাবে ততই উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া শুরু হবে। আজকে সকাল থেকেই শুরু হয়েছে, ক্রমান্বয়ে উপকূলীয় জেলাগুলোতে এই দমকা বাতাস এবং ঝড়ো হাওয়া বৃদ্ধি হবে। এবং আপনারা জানেন যে এখন আসলে ভাটার সময় ক্রমান্বয়ে যখন জোয়ার আসবে তখন এর সাথে বায়ুতাড়িত জলোচ্ছ্বাসের বিষয় থাকে। উপকূল অতিক্রম করার সময় অনেকগুলো ফ্যাক্টর থাকে, এর সাথে ভারী বাতাস থাকে, দমকা ও ঝোড়ো হাওয়া থাকে এবং এর সাথে বায়ুতাড়িত জলোচ্ছ্বাস সহ ভারী বৃষ্টিপাত থাকে। আপনি যেহেতু ভাটার কথা বলছিলেন, আমি সেটাই একটু জানতে চাই আপনার কাছে পরবর্তীতে। সেটা হচ্ছে জোয়ারের কথা চট্টগ্রামের সহকর্মী বলছিলেন যে জোয়ার হতে পারে আজকে দুপুর 12টার পর থেকে এবং তখন ঘূর্ণিঝড়টি আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে, তেমনটাই আসলে স্থানীয় আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে। কতটা ভয়ঙ্কর হতে পারে যদি জোয়ার তখন শুরু হয় 12টার পর থেকে, এবং বাতাস এবং জলোচ্ছ্বাসের কথা বারবার বলা হচ্ছে, সেটির পরিমাণ কেমন হতে পারে? একটি ঘূর্ণিঝড় যখন প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং আমরা আগেই বলেছি তার পেরিফেরাল ইফেক্টের কারণে দুপুরের পর থেকেই যখন জোয়ার শুরু হবে তখন এই উপকূলীয় এলাকায় কিন্তু জোয়ারের পানি অনেক বৃদ্ধি পাবে, অস্থায়ীভাবে নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে এবং এর সাথে দমকা বাতাস থাকতে পারে 100 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টা, যা দমকায় বা ঝোড়ো হাওয়া আকারে 130 কিলোমিটার পর্যন্ত উন্নতি হতে পারে এবং থাকবে এর সাথে ভারী বৃষ্টিপাত। সেই কারণে
আমরা বলছি যে উপকূলীয় এলাকা খুবই আশঙ্কাযুক্ত, এবং যাতে উপকূলীয় এলাকার লোকজন সাইক্লোন শেল্টারে যায়, খুব সাবধানে চলাচল করে, কারণ একটা ঘূর্ণিঝড়ের সাথে অনেকগুলো আবহাওয়া সংক্রান্ত বিষয় থাকে। ভারী বৃষ্টিপাত, পাইতারিত জলোচ্ছ্বাস, দমকা বাতাস, জোড়া হওয়া। যখন এত বেগের একটা ঝড় উপকূলে আছড়ে পড়বে, তখন অনেক কিছু হবে, মানে বিশেষ করে গাছপালা ভেঙে যেতে পারে, কাঁচা ঘরটর উঠে যেতে পারে, এবং নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে। সেই কারণে এই যে ঘূর্ণিঝড় থেকে অবশ্যই যাতে সরকারের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেগুলো যাতে জনগণ মেনে চলে, সেদিকে আমরা সবাইকে অনুরোধ করছি। সেই জায়গায় আপনিও বলছিলেন যে যখন আসলে ঘূর্ণিঝড়টি আঘাত হানবে, তখন তার বাতাস এবং তার যে শক্তি, তার কারণে নিম্ন এলাকা প্লাবিত হবে, জলোচ্ছ্বাস হবে। আমাদের সহকর্মী রাঙ্গামালি থেকে যে আমরা বলছিলেন যে সেখানকার স্থানীয় আবহাওয়া অফিস বলছিল যে এই ঘূর্ণিঝড়টি অনেকটা গত বছরের ইয়াস এবং একই সাথে আয়লার কাছাকাছি, আয়লার মতো হয়তো ভয়ঙ্কর হবে, অর্থাৎ সেটি অনেক বেশি ধ্বংসাত্মক হবে। আপনারাও সেটা মনে করছেন কিনা? এক, দ্বিতীয়ত হচ্ছে অনেক এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নেই, এবং যেগুলো আছে সেগুলো দুর্বল, অর্থাৎ নিম্ন এলাকা প্লাবিত হবে। এরই মধ্যে আসলে আমরা তো দেখছিলাম, আমাদের সহকর্মী বলছিলেন, বা আমরা প্রতি ঝড়ের সময় লক্ষ্য করি যে শেল্টারগুলোতে আসলে মানুষ যেতে চান না, কারণ যেহেতু তারা উপকূলে থাকেন, তারা এই ধরনের আবহাওয়ার সাথে এক ধরনের তাদের অভ্যস্ততা রয়েছে, তারা একদম শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেন। আপনার কাছে কি মনে হয় যে অপেক্ষা করবার কি আসলে দরকার আছে, নাকি এখনই নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া উচিত? না, দেখুন, আমরা তো গতকাল রাতেই ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে বলেছি, এবং এর শক্তিমাত্রা বৃদ্ধি পাবে বলে আমরা মেসেজ দিয়েছি, এবং আজকে একটু পরেই আপনারা পাবেন যে এটি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে। সুতরাং এই অবস্থায় কোনো রকম দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। যথাসম্ভব দ্রুত তার সাথে সাইক্লোন সেন্টারে আশ্রয় গ্রহণ করা উচিত, এবং যাদের পাকা ঘর আছে তারা যাতে নিচতলায় না থাকে, তারা যাতে দোতলায় বা তার উপরে থাকে, সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। কারণ এই সময় পাইতারিত জলোচ্ছ্বাস হয় এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়, এবং যাদের কাঁচা ঘর আছে তাদের এখন তো অনেক কিছু আছে। সুতরাং তারা যাতে তাদের বিলংস সহ তাদের যা আছে আসবাবপত্র, গবাদি পশু সহ কিন্তু এখন সাইক্লোন সেন্টারে যেতে হবে, এবং এর বিকল্প কিছু নেই, যেতেই হবে, কারণ এর শক্তিমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তবে হ্যাঁ, আপনি যে বলছিলেন যে আইডের মতো হবে কিনা, সিডারের মতো হবে কিনা, আসলে প্রত্যেকটা সাইক্লোনের বৈশিষ্ট্য এক এক রকম। এক একটি সাইক্লোন এক এক রকম বৈশিষ্ট্য ধারণ করে। কখনো কখনো সাইক্লোনের ক্ষেত্রে দমকা বাতাস বা ঝোড়ো হাওয়া অনেক বেশি হয়, কখনো কখনো এই প্রবল ঘূর্ণিঝড়ের অবস্থায় একটা ঘূর্ণিঝড়ের সংশ্লিষ্ট বাতাসের গতিবেগ থাকা উচিত আসলে 89 কিলোমিটার থেকে 118 কিলোমিটার। তবে যেহেতু এই রেঞ্জের ভিতরে আমরা অলরেডি বলে দিব আজকেই যে বাতাসের গতিবেগ 100 থেকে 120 কিলোমিটার মধ্যে ওঠানামা করবে। কখনো কখনো সেটি উন্নতি হয়ে দমকা বা ঝোড়ো আকারে 130 কিলোমিটার পর্যন্ত উন্নতি হতে পারে। সুতরাং এই ধরনের গতিবেগ বিশিষ্ট একটি ঝড় যখন উপকূলের দিকে ধেয়ে আসে, তার সাথে ব্যাপক তাণ্ডবতা থাকে, জলোচ্ছ্বাস থাকে, ভারী বৃষ্টিপাত থাকে। বায়ুতাড়িত জলোচ্ছ্বাসের ক্যাজুয়ালিটি এবং মৃত্যুর জন্য কিন্তু বায়ুতাড়িত জলোচ্ছ্বাস নিয়ামক হিসেবে ভূমিকা পালন করে। সেই কারণে সাইক্লোন এবং নিরাপদ আশ্রয়ের কোনো বিকল্প নাই, কোনো রকম অপেক্ষা করার প্রয়োজন নাই। তারা যাতে দ্রুততার সহিত সাইক্লোন সেন্টারে অবস্থান। অবশ্যই আপনি যেমনটা বলছিলেন যে আমরাও আসলে চাই কোনো জানের যেন ক্ষতি না হয়, আর প্রাকৃতিকভাবে আসলে যেটা আপনি বলছিলেন যে গাছপালা এবং ঘরবাড়ি আসলে কিছুটা তো ভাঙবে, কারণ এই প্রবল শক্তির কাছে সেটি টিকে থাকাটা খুব কষ্টের বা সম্ভব না হয়তো। তার আগে মানুষের জীবনটি আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই আপনার যে পরামর্শ সেটি সাধারণ মানুষ শুনবেন, যতই তার উপকূলে থেকে লড়াই করুন না কেন, কিন্তু জীবনের বিষয়টি আসলে মাথায় রাখতে হবে। ধন্যবাদ অধ্যাপক, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। আবারও নিশ্চয়ই আপনার সাথে আবহাওয়ার নানা খবর আমরা জানবো এবং সর্বশেষ তথ্য আপনার কাছ থেকে নেব। দর্শক, আমাদের অতিথি যেমনটা বলছিলেন যে শেল্টার সেন্টারগুলোতে অবশ্যই এই সময় আশ্রয় নেওয়াটা প্রয়োজন। ঘূর্ণিঝড়ের গতিবেগ পুরোপুরি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে এতটুকু কিন্তু তিনি বলেছেন যে সেটি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে, তাই দুর্ঘটনা ক্ষয়ক্ষতির পরিমাণটি আসলে এখন থেকে বলবার সুযোগ নেই, কিন্তু নিজেদেরকে নিরাপদে রাখবার সুযোগটি আছে সবারই। আমাদের অতিথির পরামর্শ শুনে নিশ্চয়ই সবাই সে বিষয়ে কোনো না কোনো ব্যবস্থা নেবেন।